গল্পটি শুরু হয় 2013 সালে মঙ্গোলিয়াতে, যেখানে একটি লড়াইয়ের কম্পিটিশন চলছে, যেখানে আমরা আমাদের মেন ফিমেল লিডকে দেখি, যার নাম নামসুন, যার অপোনেন্ট ক্ষমতাশীল ব্যক্তি, যে কিনা ওকে দেখে হাসতে থাকে আর বলে যে এ তো একটি ছোট বাচ্চা, একে তো আমি এমনিতেই হারিয়ে দেব। কিন্তু নামসুনের কাছে তো সুপার পাওয়ার রয়েছে, যেটা কিনা ওর বংশগতভাবে ও পেয়েছে। মানে ওদের বংশে আজ পর্যন্ত যত মহিলা রয়েছে সবার কাছেই এই সুপার স্ট্রেংথের পাওয়ারটি রয়েছে। নামসুন নিজের শক্তি দিয়ে লোকটিকে এক হাতে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। লোকটি নিজের সম্মান বাঁচানোর জন্য আবার উঠে দাঁড়িয়ে নামসুনের দিকে অ্যাটেক করতে আসে, কিন্তু নামসুন ওকে হারিয়ে কম্পিটিশনটি জিতে যায়। আর এখানে যত লোক রয়েছে তারা সবাই নামসুনকে নামসুন না বলে বরং স্যাডসাং বলে চেয়ার আপ করতে থাকে, কারণ এখানে কেউ জানতো না যে ওর নাম নামসুন। এরপর সিন শিফট হলে আমরা কোরিয়াতে নামসুনের বাবাকে দেখি, যে কিনা একটি ইনভেস্টিগেটরের সাথে কথা বলছে আর ওকে বলে যে আমার মেয়েকে নিয়ে মঙ্গোলিয়াতে যাওয়াই উচিত হয়নি। যদি আমি ওখানে না যেতাম তাহলে আমার মেয়ে আজ আমার কাছেই থাকতো। ইনভেস্টিগেটর বলে যে নিজের মেয়ের সম্পর্কে এমন কিছু স্পেশাল বলো যেটার দ্বারা আমাদের ওকে খুঁজতে সুবিধে হয়। সিন শিফট হলে আমরা নামসুনের মাকে দেখি, যে কিনা একটি কোম্পানির সিইও। নামসুনকে খোঁজার জন্য ওর মা ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে যে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি পাওয়ারফুল মেয়ে হবে সেই আমার মেয়ে। অ্যাসিস্ট্যান্ট বলে যে ওকে খোঁজার জন্য আমাদের একটি ওয়ার্ল্ড কম্পিটিশন করতে হবে, যেখানে শুধুমাত্র 11 থেকে 15 বছরের মেয়েরাই অংশগ্রহণ করতে পারবে, আর যে জিতবে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। তাহলে হয়তো নামসুনও ওই কোম্পানিতে কম্পিটিশনের জন্য আসতে পারে। নামসুনের মা যাওয়ার সময় ওখানে দুজন লোক আসে একটি পুরনো জিনিস বন্ধক রাখতে। লোকটি নামসুনের মাকে জানায় যে এটা জোসেন পিরিয়ড থেকে আমাদের বংশে রয়েছে, তো এটা আপনি রাখুন। তখন নামসুনের মা জানায় যে এখানে প্রতি সপ্তাহে জিনিসপত্র চেক করার হয়, এটাও চেক করার পর তারপরে এটা নিয়ে আপনার সাথে কথা বলবো। কিন্তু লোকগুলো নামসুনের মায়ের পা ধরে রিকোয়েস্ট করতে থাকে, দয়া করে এটা বন্ধক রেখে দিন, আমার স্ত্রী খুবই অসুস্থ, যার জন্য আমার টাকার প্রয়োজন। নামসুনের মা এটাতে রাজি হয়ে যায় এবং টাকা আনার জন্য আলমারিটি খুলে, যার মধ্যে অনেক টাকা, যেটা দেখে লোকগুলো লোভে পড়ে নামসুনের মায়ের গলায় ছুরি রেখে বলে যে এই সমস্ত টাকা আমাদের দিয়ে দাও। কিন্তু নামসুনের মায়ের কাছে তো নামসুনের মতনই পাওয়ার রয়েছে, তাই ও ওদের দুজনকে ধরে ওখান থেকে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে ওর বাবা ইনভেস্টিগেটরকে এটা জানায় যে ওর মেয়ে খুবই পাওয়ারফুল। শুধু ওর মেয়েই না, বরং ওর মা এবং তার মা, ওদের বংশে যতজন মেয়ে আছে সবাইকার কাছেই এই পাওয়ারটি রয়েছে। পরের সিনে আমরা নামসুনকে দেখি, যে কিনা একটি কাপলের কাছে যায় যারা ওকে ছোটবেলা থেকে মানুষ করেছে। নামসুন ওদেরকে জিতে যাওয়া প্রাইজটি দেয় এবং ওদের জিজ্ঞাসা করে যে এই পাওয়ারটি আমি কি করে পেয়েছি। তখন ওরা জানায় যে আমরা জানি না এই পাওয়ারটি তুমি কিভাবে পেয়েছো, তুমি কোথা থেকে এসেছো। কিন্তু নামসুন ওদের জানায় যে আমি জানতে চাই যে আমি কে আর আমি কোথা থেকে এসেছি, আর এই পাওয়ারটি আমি কি করে পেয়েছি। তখন ওরা দুজনে জানায় যে আমরা তোমাকে যখন প্রথমবার দেখেছিলাম তখন তুমি একটা ঘোড়ায় করে এসেছিলে আর বাবা বাবা বলে ডাকছিলে, আর তারপর থেকেই আমরা তোমাকে আমাদের কাছে রেখে দেই। ওরা নামসুনকে ওর সেই জামা কাপড় দিয়ে দেয় যেটা পরে ও এসেছিল, এবং ওর হাতে যেই জিনিসটা ছিল সেটাও ওই কাপড়ের সাথে ওকে দিয়ে দেয়। কাপড়ের মধ্যে নামসুন একটা কোরিয়াতে লেখা ট্যাগ পায়। তারপরেও টিভিতে কোরিয়ান গান শুনে, যেটা দেখে ওর ধীরে ধীরে মনে পড়ে যায় যে ওর নাম নামসুন, আর নিজের মায়ের কাছে গিয়ে বলে যে আমার সব কিছু মনে পড়ে গেছে, আমার নাম নামসুন, আমি কোরিয়াতে যাব, কিন্তু তার আগে আমি তোমাদের জন্য অনেক ভেড়া কিনে দিয়ে যাব, যাতে ভবিষ্যতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ধীরে ধীরে টাইম যাওয়ার সাথে সাথে নামসুন বড় হয়ে যায় এবং ওর বাবা মা ওকে বলে যে এবার তুমি কোরিয়া যেতে পারো। কিন্তু নামসুন ওর মা বাবাকে ছেড়ে যেতে চাইছিল না। তখন ওর বাবা বলে যে তুমি অলরেডি আমাদের জন্য অনেক কিছু করেছো, আর এখন আমরা চাই যে তুমি ওখানে গিয়ে নিজের রিয়েল পেরেন্টসকে খোঁজো। সিন শিফট হয় কোরিয়াতে, যেখানে নামসুনের মা ও ওর দিদিমা একটি স্ট্রেংথ কম্পিটিশনের আয়োজন করেছে। নামসুনের মায়ের মতো ওর দিদিমারও স্ট্রেংথের পাওয়ার রয়েছে। এই ইভেন্টটা দেখার জন্যে নামসুনের বাবাও এসেছে। এই কম্পিটিশানে যে মেয়েটি উইনার হবে, নামসুনের মা এর মনে হয় যে ওই মেয়েটি ওর মেয়ে, কিন্তু অন্যদিকে ওর বাবা ইনভেস্টিগেটরকে জানায় যে এই মেয়েটি ওর মেয়ে হতেই পারে না। তারপর হাওয়াং ওই মেয়েটির কাছে যায় আর ওকে জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে এসেছো, যার উত্তরে মেয়েটি আমি ইয়ানবিয়ান থেকে, আমার নাম রিহাবা। হাওয়ান ওকে বলে যে আমি তোমার সাথে কথা বলতে চাই, আর ওকে একটি রেস্টুরেন্টের কথা বলার জন্য নিয়ে যায়, যেখানে ওর পাস্টের ব্যাপারে জিজ্ঞাসা করলে রিহাবা জানায় যে ছোটোবেলায় ও মঙ্গোলিয়াতে হারিয়ে গিয়েছিল আর একটি
বোটে করে এখানে এসেছে। হাওয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি ছোটবেলায় কোথায় থাকতে। রিহাবা জানায় যে ও 15 বছর পর্যন্ত অনাথ আশ্রমে ছিল, কিন্তু এখন একা থাকে, যেটা শুনে হাওয়ান ইমোশনাল হয়ে পড়ে। ওকে জিজ্ঞাসা করে যে তোমার ব্লাড গ্রুপ কী। যখন ও জানায় যে ওর ব্লাড গ্রুপ বি, তখন ও রিহাওয়াকে নিজের মেয়ে বলে মেনে নেয়, কারণ ওদের দুজনেরই ব্লাড গ্রুপ সেম ছিল। এটা জেনে ও খুব খুশি হয়ে যায় আর পুরো ফ্যামিলিকে ডিনারের জন্য ইনভাইট করে। ডিনারের সময় ওর বাবা জানায় যে এটা ওদের মেয়ে নামসুন হতেই পারে না, কিন্তু হাওয়াং জানায় যে এটা ওদেরই মেয়ে। তখন নামসুনের বাবা বলে যে নামসুনের পায়ে একটি দাগ রয়েছে, যেটা কিনা ছোটবেলায় খেলতে গিয়ে হয়েছিল। যেটা শুনে হাওয়াং খুব রেগে যায় যে এই কথাটা তুমি আমায় আগে জানাওনি কেন, আর তুমি আমার বাচ্চার খেয়াল কিভাবে রাখো। রাতের বেলায় হাওয়ান রিহাওয়ার কাছে যায় এবং ওর পা চেক করে, যেটা দেখে হাওয়াং খুব শক হয়ে যায়, কারণ ওর পায়ের মধ্যেও ঠিক তেমনি দাগ রয়েছে। এদিকে আমরা দেখি যে নামসুন কোরিয়াতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, আর তখনই ও জানতে পারে যে ওর ঘোড়া, যেটা ছোটোবেলা থেকে ওর সাথে রয়েছে, সে মারা গিয়েছে। আর নামসুন ওর কাছে বসেই কাঁদতে থাকে। তারপর নামসুনের ঘোড়ার ঘণ্টিটি নিয়ে খুব জোরে ছুঁড়ে ফেলে দেয়, যেটা সোজা গিয়ে লাগে আমাদের ড্রামার হিরো হিসিকের মাথায়, যে কিনা একটি পুলিশ অফিসার। এদিকে হাওয়াং রিহাওয়াকে নিয়ে গিয়ে ওর পুরো গেটআপটাই চেঞ্জ করে দেয়। হাওয়ান যখন অফিসে আসে তখন ওখানে একটি মহিলা নামগিলের কাছে পয়সার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু নামগিল মানা করে দেয়। হাওয়ানকে জিজ্ঞাসা করে যে তোমার এত টাকা কিসের জন্য প্রয়োজন, কিন্তু মেয়েটি কিছুই জানায় না, বরং ওর কাছে থেকে টাকা নেওয়ার বদলে ওর প্রপার্টিটি বন্ধক রাখতে চায়। আর হাওয়াং টাকা দিয়ে দেয়, কিন্তু হাওয়াং এটা জানছিল যে এর মধ্যে কোনো না কোনো গণ্ডগোল রয়েছে, তাই জন্যে ও একটি বাইক নিয়ে ওর পিছু নিতে থাকে। পরের সিনে আমরা হিসিককে দেখি, যে কিনা ড্রাগসের রিলেটেড একটি নিউজ পেয়ে বেরিয়ে পড়ে। এইদিকে মহিলার সাথে দেখা করার জন্য একটি গাড়িতে কয়েকজন লোক আসে, যারা এই মহিলাটির কাছ থেকে ওই সমস্ত টাকা নিয়ে নেয় আর তার বদলে একটি জিনিস দিয়ে দেয়, যেটা কিনা ড্রাগস হতে পারে, কারণ ওই জিনিসটি নেওয়ার পর মহিলাটি ওর গন্ধ শুকছিল। হিসিক সেই গাড়িটিকে ফলো করে, কিন্তু গাড়িটি ওখান থেকে চলে যায়। তাই জন্য হিসিক আবার ফেরত এসে ওই মহিলাটির কাছে যায় জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু তখনই ও দেখে যে কেউ একজন বাইক নিয়ে ওখানে আসে আর সোজা ওই লোকগুলোর পেছনে চলে যায়। হাওয়াং টানেলের ভেতরে প্রবেশ করার সাথে সাথে লোকগুলোকে ঘিরে নেয় আর ওদের বাইরে বেরিয়ে আসতে বলে, কিন্তু ওরা যখন বাইরে আসে না তখন হাওয়াং গাড়িটিকে হাওয়ার মধ্যে নাড়াতে থাকে, যেগুলো হিসিক দেখে নেয় আর অবাক হয়ে যায়। আমরা দেখি যে পুরো পুলিশ স্টেশনে সবাই হিসিককে শাবাশি দিচ্ছে, কিন্তু হিসিক জানায় যে আমি তো এই লোকগুলোকে গ্রেপ্তারই করিনি, ওদের তো অন্য কেউ ধরেছে। তখন ওদের কাছে একটা নিউজ আছে যে মঙ্গোলিয়া থেকে যেই ফ্লাইটটি আসার কথা ছিল সেই ফ্লাইটে ড্রাগস থাকার সম্ভাবনা রয়েছে। তখনই আমরা দেখি যে নামসুনও কোরিয়াতে আসার জন্য ওই ফ্লাইটেই বসে পড়েছে। আমরা পাইলটকে দেখি, যে কিনা ওদের প্লেনটিতে কিছু গড়বড় থাকার কারণে প্লেনটিকে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এরপর আমরা একটি ছেলেকে দেখি যার নাম সিইও, আর তখনই ওর কাছে একটি অ্যাটেন্ডেন্স আসে আর ওকে জানায় যে আপনার ট্রাভেলটি সফলভাবে কমপ্লিট হোক। তখনই অ্যাটেন্ডেন্সকে সিইও জানায় যে এর থেকেও কিছু আমার কাছে ইম্পর্টেন্ট আছে, যেটা অ্যাটেন্ডেন্স শুনে চমকে যায়। আর আমরা সিইওর রিয়াকশন খুব আজব দেখি। এদিকে হাওয়ান রিহাওয়াকে জানায় যে 500 বছর ধরে এটা চলে আসছে যে ওদের ফ্যামিলিতে যত ফিমেল সদস্য রয়েছে তারা সবথেকে বেশি শক্তিশালী হয়, আর তাদের মধ্যেও যদি সবথেকে বেশি শক্তিশালী হয় সেটা হচ্ছে নামসুনের কাছে, যার দৌড়ানো আর লাফানোর ক্ষমতা সবথেকে বেশি রয়েছে, যেটা কিনা আমরা দেখতেও পাই, কারণ ও যেই প্লেনটিতে এসেছিল সেই প্লেনটি ক্র্যাশ হতে যাচ্ছিল, আর তখনই নামসুন প্লেনের দরজাটিকে লাথি মেরে ভেঙে প্লেন থেকে নিচে নেমে যায় আর নিজের ফুল পাওয়ার ইউজ করে প্লেনটিকে থামানোর জন্য দৌড়ে যায়। আর এদিকে ওর দিদিমা এবং ওর মা এটা ফিল করতে পারে, কারণ ওদের মধ্যে কেউ যখন এই পাওয়ারগুলো ইউজ করে তখন ওরা একে অপর বুঝতে পারে। আর এখানে যেহেতু রিহাওয়া এই পাওয়ারটি ইউজ করছিল না, যেটা দেখে হাওয়াং বুঝতে পেরে যায় যে এটা ওর মেয়ে না। আর এদিকে যখন প্লেন থামাতে থাকে ধীরে ধীরে প্লেনটি থেমে যায় এবং এই সমস্ত কিছু ওখানে থাকা সিইও দেখে ফেলে, আর এই প্লেনটি থামিয়ে নামসুনও খুব খুশি হয়ে ওখান থেকে যেতে থাকে। নামসুনের মা এবং ওর দিদিমা নামসুনের শক্তিটি অনুভব করতে পারে। ওর দিদিমা হাওয়াংকে জিজ্ঞাসা করে যে তুমি কি পুরো শক্তি ব্যবহার করেছো। হাওয়াং জানায় যে সে কোনো শক্তি ব্যবহার করেনি। তখন ওরা দুজনেই বুঝতে পারে যে এটা নামসুন হবে।
এদিকে হিসিক সেই প্লেনে থাকা সমস্ত যাত্রীদের সার্চ করছে, কারণ এই প্লেনে করেই ড্রাগস আসার খবর পেয়েছিল। যেখানে নামসুনের অনেক বড় ব্যাগ দেখে হিসিক ওকে জানায় যে তোমার ব্যাগটি চেক করতে হবে। নামসুন জানায় আমার ব্যাগের মধ্যে তো কিছু নেই, তাই প্রথমে নামসুন ব্যাগটি চেক করতে দেয় না। কিন্তু তারপরে আমরা দেখি যে হিসিক ব্যাগটি চেক করছে। ব্যাগের মধ্যে হিসিক ঘোড়ার চুল এবং একটি খুর পায়, যা দেখে হিসিক জিজ্ঞাসা করে যে এগুলো কি। নামসুন জানায় যে এগুলো আমার ঘোড়ার জিনিস, আমার ঘোড়াটি মারা গিয়েছে, কিন্তু তার স্মৃতির জন্যে এগুলো আমি আমার সাথে রেখেছি। এরপর আমরা দেখি হিসিক একটি সোনার লাঠি বের করে, যেটা দেখিয়ে ওকে জিজ্ঞেস করে যে এটা কি। নামসুন জানায় আমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম আর এটা আমার সাথে ছিল, এই জন্যই আমি এখানে এসেছি, আর এটা দিয়ে আমি আমার মাকে খুঁজে বের করব। তখন হিসিক জানায় এটা আমাদের কাছে রেখে যেতে হবে, তোমার এই জিনিসগুলো আমরা ফরেন্সিকে পাঠাবো, এরপরেই তুমি এগুলো নিয়ে যেতে পারবে। তখন নামসুন হিসিকের কাছে প্রমিস নিয়ে নেয়। আমরা নামসুনকে দেখি যে কিনা ওর সমস্ত টাকা দিয়ে 3 মাসের জন্য একটি ফ্ল্যাট ভাড়া করেছে। এইদিকে আমরা নামসুনের মা যেই জামাটি পরেছিল সেটা একটি মহিলা একটা কাঁচের বক্সের মধ্যে রেখে দেয়। আসলে এই মহিলাটি হচ্ছে নামসুনের মায়ের পার্সোনাল সেক্রেটারি। সেক্রেটারি হাওয়ানের কাছে এসে বলে যে ম্যাম, আমি আপনার ড্রেস ঠিক করে রেখে দিয়েছি। এরপর আমরা দেখি নামসুনের মা একটু দুঃখী থাকে, যা দেখে ওর সেক্রেটারি ওকে জিজ্ঞেস করে যে আপনার কি হয়েছে। হাওয়ান জানায় যে আমার একটু ডাউট হচ্ছে, তার মনে হচ্ছে যে এই মেয়েটি আসলে নামসুন নয়। হাওয়ান সেক্রেটারিকে ওই মেয়েটির ওপরে নজর রাখতে বলে। নামসুন একটি জায়গায় দাঁড়িয়ে চিৎকার করতে থাকে আর বলে যে মা, আমি ফিরে এসেছি আর আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। এইদিকে হিসিক ফরেন্সিক ল্যাবে যায়, যেখানে ও জানতে পারে যে এই লাঠিটি একটি সোনার লাঠি আর ওর মাঝখানে একটা ডায়মন্ড বসানো আছে, আর এই লেজটা আর পায়ের খুঁটটি আসলেই একটি ঘোড়ার ছিল। হিসিক গাড়িতে এসে বসলে ও একটি নিউজ দেখে, যেখানে নামসুনের মায়ের সম্পর্কে অনেক কিছু লেখা ছিল, যে ওর মা অন্যায়ের বিরুদ্ধে কাজ করে, আবার এই অন্যায়ের বিরুদ্ধে কাজ করার ফলে অনেক মাফিয়াদের সাথেও ও ডিল করে। এরপর হিসিক ওই লাঠিটি দেখতে থাকে আর ভাবে যে এই পিওর গোল্ডের লাঠি নিয়ে ওর কাছে কিভাবে এলো। নামসুনের মা অফিসে এলে ওর সেক্রেটারি ওকে জিজ্ঞাসা করে যে এই কাজ আপনি আর কতদিন করবেন। তখন নামসুনের মা জানায় যে আমি অন্যায়ের বিরুদ্ধে সব সময় কাজ করে যাব, আর আমার এই সুপার পাওয়ার হয়তো ভগবান আমাকে এই জন্যেই দিয়েছে। এদিকে আমরা হিসিককে দেখি যে কিনা নামসুনের ফোনের ওয়েট করতে থাকে, আর নামসুন ওর ফ্ল্যাটের মধ্যে বিন্দাস থাকে। আর তখনই ওখানে ফ্ল্যাটের আসল মালিক চলে আসে আর নামসুনকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। নামসুন জানায় যে এটা আমি 3 মাসের জন্য ভাড়া নিয়েছি। তখন ওই মহিলা ওকে বলে যে এটা তো আমাদের ফ্ল্যাট আর এটা কিছুতেই সম্ভব নয়। তখন নামসুন বুঝতে পারে যে ওই মেয়েটি যাকে ও এই ফ্ল্যাটটি যার কাছ থেকে ও এই ফ্ল্যাটটি নিয়েছিল সে ওকে ঠকিয়েছে। নামসুন ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, কারণ ওর কাছে যত টাকা ছিল সব দিয়ে ও এই ফ্ল্যাটটি নিয়েছিল, কিন্তু ওই মেয়েটি ওকে ঠকিয়ে ওর কাছ থেকে সব টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর নামসুন নিজের পাওয়ার ব্যবহার করে দূর থেকে একটা জায়গা দেখতে পায়, আর ওখানে হোমলেস মানুষেরা বাস করত। এরপর আমরা দেখি যে নামসুন ওর শক্তি ব্যবহার করে ওখানে একটা টেন্ট বানিয়ে ফেলে, আর এটা তো সবাই দেখতে থাকে আর ভাবতে থাকে যে এই মেয়েটি কিভাবে এই কাজগুলো করছে। টেন্টটি বানানোর জন্য নামসুন বড় একটি গাছ উপড়ে ফেলে এবং নিয়ে আসে। সবাই তো এটা দেখে অবাকভাবে দেখতে থাকে। এরপরে আমরা হিসিককে দেখি যে কিনা নামসুনের বাবার ফটোশপের দোকানে যায়, যেখানে হিসিক একটি ছবি দেখতে পায় যেখানে একটি ছোট বাচ্চা মেয়ে সেই সোনার লাঠিটি ধরেছিল। হিসিক এটা ভালোভাবে দেখার আগেই ওর কাছে একটি ফোন আসে, যার ফলে ও দোকান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে নামসুন পুলিশ স্টেশনে এসে সেই মেয়েটির ব্যাপারে কমপ্লেন করে যে ওই মেয়েটি ওর কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার নাম করে সমস্ত টাকা নিয়ে চলে গেছে আর ওকে ধোঁকা দেয়। সে ওখানে থেকে যাওয়ার আগে হিসিকের নামেও কমপ্লেন করে যে এয়ারপোর্ট থেকে ও আমার সব কিছু নিয়ে গেছে। পুলিশটি নামসুনের কাছে নাম জিজ্ঞেস করলে নামসুন নাম বলতে পারে না এবং পরে বলে যে হিসিক এইরকমই একটা নাম হবে। এরপর আমরা দেখি যে
নামসুনের টেন্টে একটি কাপল এসে রয়েছে। এদিকে হিসিক মেয়ে সেজে শপিং মলের মধ্যে একটি মেয়েকে ফলো করছিল এবং তার কাছে গিয়ে হিসিক জিজ্ঞাসা করে যে এই ড্রাগস তুমি কোথায় পেয়েছো। মেয়েটি জানায় যে নিচে একটি গাড়িতে দুটো লোক রয়েছে যারা কিনা ওকে এই ড্রাগসটি দিয়েছে। হিসিক সঙ্গে সঙ্গে নিচে পৌঁছে যায় আর ওদেরকে ধরে ফেলে। এরপরে আমরা নামসুনকে দেখি যে কিনা ওর টেন্টে ফিরে আসে আর সেখানে এসে ওই কাপলের দুজনকে দেখতে পায়। তখন বলে যে তোমরা এখানে কি করছো, এটা আমার জায়গা। তখন কাপলটি জানায় যে আমরাও তোমার মতো হোমলেস আর এই জন্যই আমরা এই টেন্টে উঠে পড়েছি। তখন সে বলে যে তোমরা তো এখানে অবশ্যই থাকতে পারবে না, আমি তোমাদের জন্য একটা নতুন টেন্ট বানিয়ে দেব। আর এরপর আমরা দেখি যে ওরা সবাই মিলে খাবার খেতে যায় আর ওদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। এদিকে হিসিক পুলিশ স্টেশনে এসে লোকগুলোর কাছে জিজ্ঞাসাবাদ করছিল যে এই ড্রাগস তোমাদের কে সাপ্লাই করে। লোকটি জানায় যে আমরা কখনো ওর ফেস দেখিনি, বিভিন্ন জায়গায় সে থাকে আর এগুলো অন্য লোক দিয়ে আমাদের সাপ্লাই করে, এর মালিক আমরা দেখতে পাই না কখনো। এরপরে আমরা একটা জায়গায় দেখি যেখানে ড্রাগসগুলো বানানো হচ্ছিল আর যে এই ড্রাগসগুলো বানাচ্ছিল সেই মালিকও রয়েছে, কিন্তু তার ফেস এখানে আমাদের দেখানো হয় না। এরপর আমরা হিসিককে পুলিশ স্টেশনে দেখি যেখানে ওই লেডি পুলিশ অফিসার জানাচ্ছিল যে তোমার নামে কেউ একজন কমপ্লেন করে গেছে। তখন হিসিক বুঝতে পেরে যায় যে এটা নামসুনই হবে। এরপর আমরা নামসুনকে দেখি যেখানে ওরা থাকছিল সেখানে গভর্নমেন্টের লোকরা আসে ওখান থেকে ওদের সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু নামসুন ওখানে ফাইট করা শুরু করে দেয়, যার ফলে ওরা সবাই পুলিশ স্টেশনে পৌঁছে যায়। এরপর আমরা দেখি যে হিসিক আর নামসুন একটি নির্জন জায়গায় বসে কথা বলছে, যেখানে নামসুন ওকে বলে যে একটা মেয়ে আমাকে ঠকিয়ে মেয়েটি আমার কাছ থেকে সব টাকা নিয়ে আমাকে 3 মাসের জন্য একটা বাড়ি ভাড়া দিয়েছিল, কিন্তু সে তো টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল আর ওই বাড়িটিও তার ছিল না, এমনকি আমার ফোনটাও আমি হারিয়ে ফেলেছি। হিসিক জানায় তোমার জিনিসগুলো তুমি নিয়ে যেতে পারো, ওগুলো ফরেন্সিকেতে পাঠানো হয়েছিল, কোনো প্রবলেম নেই। এরপর আমরা রিহাওয়াকে দেখতে পাই যে কিনা তার বন্ধুদের সাথে বসে প্ল্যান বানাচ্ছিল যে কীভাবে নামসুনের মায়ের কাছ থেকে টাকা আদায় করা যায়। আসলে এরা সবাই ছিল একটা ফ্রড। রিহাবা জামার মধ্যে একটা গ্যাজেট লাগানো থাকে যার মধ্যে থেকে সব কিছু শোনা যাচ্ছিল, যার মধ্যে দিয়ে হাওয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট সব কিছু শুনতে পাচ্ছিল। এরপর আমরা আবার নামসুন আর হিসিককে দেখতে পাই। হিসিক ওকে কিছু টাকা দেয় আর বলতে থাকে এই টাকাগুলো নাও, এগুলো নিয়ে তুমি কিছু খাবার খেয়ে নাও। নামসুন জানায় আমি চাকরি পেয়ে গেলে তোমার টাকা খুব তাড়াতাড়ি পরিশোধ করে দেব। এরপর পুলিশ স্টেশনে ফিরে আসে। তখন হিসিকের স্যার ওকে জানায় যে তুমি যত দ্রুত এই জায়গাটি পারো ফাঁকা করে ফেলো। তখন হিসিক বলে যে এই সব কাজ না করে যারা ড্রাগ সাপ্লাই করে আর অনেক কিছু আছে, এদের ধরা উচিত, ওরা তো অসহায়, তাই জন্যে ওই জায়গাটিতে ওরা রয়েছে। তখন ওর স্যার জানায় যে তোমার অত কথা শোনার বা জানার কোনো দরকার নেই, তোমায় যেটা অর্ডার করা হয়েছে সেইটাই তুমি করো। এরপর আমরা হিসিকে ওর বাড়িতে গান শুনতে ও ডান্স করতে দেখি, আর এটা তো আমাদের নামসুন দূর থেকেই দেখতে পাচ্ছিল। এরপর আমরা নামসুনের দিদিমাকে দেখতে পাই, সে একটা জায়গা থেকে বের হয়ে আসে। এরপর সে গাড়িতে উঠে যায়, কিন্তু তার গাড়ির সামনে কেউ একজন গাড়ি পার করে রেখেছিল। তখন সে ফোন করে আর ফোন করে তাকে জানায় যে এই গাড়িটি সরিয়ে দাও, কিন্তু ওখানে তো কেউ ছিল না, তাই জন্যে ওর দিদিমা ওর সুপার পাওয়ার ব্যবহার করে ওই গাড়িটিকে ওখান থেকে সরিয়ে দেয়। আর ওই লোকটি যখন গাড়ির কাছে আসে আর বলে যে গাড়ি যেখানে আছে সেখানেই থাকবে, এরপর আমরা দেখি যে ওই গাড়িটি উল্টো করে রেখে দিয়ে ওখান থেকে চলে গেছে ওর দিদিমা। এরপর আমরা নামসুনের মাকে দেখি, যেখানে ওর সেক্রেটারি ওকে সব কিছু জানাচ্ছিল যে ওই মেয়েটি আসলে একটা ফ্রড। এরপর আমরা মেয়েটিকে দেখতে পাই, ওই মেয়েটি ফোনে নামসুনের ভিডিও দেখছিল। তখন হাওয়ান ওখানে এসে ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। মেয়েটি জানায় যে আমি কিছু করছি না, আমি শুধু বলতে চাই যে আমার কিছু ফ্রেন্ড এখানে আসবে। তখন হাওয়ান জানায় যে তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, কোনো সমস্যা নেই।
এরপর আমরা হিসিককে নামসুনের সাথে দেখা করতে দেখি। হিসিক নামসুনকে একটি ফোন দিতে এসেছিল। নামসুন জানায় যে তোমার কালকের ড্যান্সটা খুব ভালো হয়েছিল, যেটা শুনে হিসিক অবাক হয়ে যায়। এরপর আমরা হাওয়াংকে দেখি, যে কিনা একটি পার্টিতে যায়, যেখানে হাওয়ান একটি সিক্রেট রুমে যাচ্ছিল। কিন্তু তখনই ওখানে একটি লোক এসে জানায় যে তোমার এখানে যাওয়ার কোনো দরকার নেই, বরং তুমি এই নাম্বারে কল করতে পারো, এটা তোমার জন্যে অনেক হেল্পফুল হবে। এরপর আমরা হিসিককে দেখি, যে কিনা নামসুনকে কল করে জানায় যে তোমার ন্যাশনাল আইডির জন্য একটি ফটো চাই, যার জন্য আমি তোমায় একটি ফটোশপের অ্যাড্রেস সেন্ড করছি। যেটা শোনার পরে নামসুন কলটি কেটে দেয়, আর হিসিক ভাবে যে আমি তো পুরো কথাটা এখনও বলিনি, আসলে এই মেয়েটা বেশ আজব। এরপর আমরা দেখি যে নামসুন সেই স্টুডিওতে যায়, আর আমরা দেখি এই স্টুডিওটা ওরই বাবার ছিল। স্টুডিওটা বন্ধ করছিল, তাই নামসুন ওখান থেকে চলে যাচ্ছিল। এরপর আমরা সেই জায়গাটি দেখি যেখানে ড্রাগস বানানো হচ্ছিল, আর আমরা প্রথমবারের মতো এই জায়গাটির মালিকের ফেস দেখানো হয়। এপিসোডের স্টার্টিংয়ে আমরা নামসুন আর ওর বাবাকে একে অপরের দিকে তাকাতে দেখতে পাই। ওর বাবা ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি ফটো তোলার জন্য এসেছো? নামসুন জানায় যে হ্যাঁ। আর তখনই নামসুনের কাছে হিসিকের কল আসে। হিসিক জানায় যে তোমার ফোন আর পাসপোর্ট দুটোই পাওয়া গিয়েছে। যেটা শুনে নামসুন ওখান থেকে দৌড়ে চলে যায়, আর ওর বাবা পেছন থেকে ওকে ডাকতে থাকে। নামসুন পুলিশ স্টেশনে পৌঁছে যায়, যেখানে ওর নিজের ফোন তো পেয়ে যায়, কিন্তু ওর মানিব্যাগের মধ্যে থাকা সমস্ত টাকা চোর খরচ করে ফেলেছে, যার ফলে নামসুন ওই চোরটির বিরুদ্ধে কমপ্লেন করতে যাচ্ছিল। আর তখনই ওখানে একটি মহিলা এসে জানায় যে ও নিজেই নামসুনের বিরুদ্ধে কমপ্লেন করতে এসেছে। তখন সে জানায় যে ওই দিন নামসুন একটি লোককে অনেক জোরে ধাক্কা দিয়েছিল, যার ফলে লোকটির খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। নামসুন বলতে থাকে ওই লোকটি আমাদের অনেক বিরক্ত করছিল, আর তাই আত্মরক্ষার জন্য আমি এরকমটা করেছিলাম। মেয়েটি জানায় এটাকে আত্মরক্ষা বলে না। এটা বলে মেয়েটি ভিডিওটি সবাইকার সামনে দেখায়, যেটা দেখে হিসিক জানায় যে এটা কি করে সম্ভব, এইটুকু একটা বাচ্চা মেয়ে এত বড় লোককে কিভাবে মারতে পারে। এরপর নামসুন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে, আর ওর পেছন পেছন হিসিকও চলে আসে। হিসিক জিজ্ঞাসা করে তুমি পুরো কথা না বলে কেন চলে আসলে? তুমি এত অদ্ভুত আচরণ কেন করছো? নামসুন বলে যে তাহলে আমি কিভাবে কথা বলবো? আমি কি তোমায় বলবো যে তুমি খুব হ্যান্ডসাম? এটা বলে নামসুন ওখান থেকে চলে যায়। হিসিক পুলিশ স্টেশনে ভেতরে আসে এবং এসে দেখে যে ওই মহিলাটি বাকি পুলিশদের ভিডিওটি দেখাচ্ছে, যেখানে নামসুন বড় একটি গাছ একাই তুলে আনছে। যেটা দেখে হিসিকের মনে পড়ে যায় যে ও রাতে ডান্স করছিল। এটা ও কি করে জানলো? এখন তো বোঝা যায় যে আসলেই নামসুনের কাছে কিছু এক্সট্রা পাওয়ার রয়েছে। এরপর আমরা হাওয়ানকে দেখি, যে কিনা পার্টির মধ্যে সিইওর সাথে কথা বলতে থাকে। সিইও জানায় যে এই পার্টির মধ্যে হয়তো সবথেকে ধনী ব্যক্তি আমি আর তুমি। নামসুনের মা জানায় যে এখানে কিছু লোক আছে যারা জন্মগতভাবেই ধনী, আর কিছু লোক আছে যারা অনেক কষ্ট করে বড়লোক হয়েছে, আর আমি তাদের মধ্যে একজন। আমি সবসময় সবার উপকার করতে চাই। এরপর আমরা রিহাবা আর ওর বন্ধুদের সাথে দেখি, যারা ওখানে বসে প্ল্যান করছে, যেখানে ও জানায় যে আমি এখানে এদেরই মেয়ে হয়ে থাকবো আর নিজের লাইফটা এনজয় করব। আমি যাতে এখানে সব সময় থাকতে পারি, সেই জন্যে তোমাদের কিছু কাজ করতে হবে। আমি একটা মেয়েকে দেখেছি, আমার মনে হয় এই মেয়েটি এই মহিলারই সত্যিকারের মেয়ে, আর তাই তোমাদের ওই মেয়েটিকে মেরে ফেলতে হবে। এরপর আমরা হাওয়ানের মাকে দেখি, যে কিনা পুলিশ স্টেশনের মধ্যে রয়েছে, কারণ ওর বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে। তখন হাওয়ানের মা জানায় যে আমি ওখানে ফোন করেছিলাম ওকে, আর বলেছিলাম তোমার গাড়ি এখান থেকে সরিয়ে নাও, কিন্তু ও রং পার্কিং করে রেখেছিল আর আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই আমি এমনটা করতে বাধ্য হয়েছি। কিন্তু ওই লোকটি তো ওর নামে কমপ্লেন করে। এরপরে পুলিশ ওদের কাছে ওদের আইডি চায়, তখন হাওয়ানের মা ওর কার্ডটি দিয়ে দেয়, আর তারা কার্ডটি দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে কয়েকজন গুন্ডা একটি মহল্লাতে চাঁদা নেওয়ার জন্য এসেছিল, আর তখন হাওয়ানের মা ওই গুন্ডাদের হাত থেকে সবাইকে বাঁচিয়ে নেয়। এরপর থেকে হাওয়ানের মা অনেক ফেমাস হয়ে গিয়েছিল।
তাকে সবাই খুব ভালোভাবে চিনে যায়। কিন্তু থানার মধ্যে লোকটি কোনো কথাই শুনতে চায় না, তাই জন্যে হাওয়ানের মা লোকটিকে একটা থাপ্পড় মারে, যার ফলে ওর মাথাটি ফুলে যায়। তার আসল পরিচয় জানার পরে পুলিশ তাকে ছেড়ে দেয় আর তার ওপর কোনো কেস করে না। এরপর আমরা দেখি স্ট্রং গার্ল বংসুংয়ের যে হিরো ছিল তার এন্ট্রি হয়, কারণ এখানে বংসুংকে পুলিশ স্টেশনে আনা হয়েছিল। তখন পুলিশ জানায় যে আপনার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ ও এই লোকগুলোকে প্রচুর মেরেছে। তখন সে জানায় যে আমার বংসুং তো একটু বেশি স্ট্রং, কিন্তু সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কাজ করে। এরপর থানার মধ্যে হাওয়ানের মা চলে আসে আর ও জানায় যে ও ওদেরই বংশের একজন, আর আমার এলাকায় তোমার আসার দরকার পড়েছে, এই জন্যে আমায় ক্ষমা করো। আমার এলাকার সব প্রবলেম আমি একাই সলভ করব। তারপর ওরা দুজনে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা নামসুনকে দেখি, যে কিনা একটি শুটিং স্পটে কাজ পেয়ে গিয়েছে। ওদের শুটিং শেষ হয়ে যাওয়ার পর ওদেরকে খাবার দেওয়া হয়, কিন্তু আমরা দেখতে পাই যে নামসুনদের খুব কম কোয়ালিটির খাবার দেওয়া হয়, আর ভালো ভালো খাবার সব ভিআইপি লোকদের জন্যে সার্ভ করা হয়। যার ফলে নামসুন ডাইরেক্টরকে জানায় যে ওদেরও ভালো খাবার দিতে হবে। তখন ডাইরেক্টর বলে যে তোমাদের যা খেতে দেওয়া হয়েছে তোমরা তাই খাবে। যেটা শুনে নামসুন রেগে গিয়ে ওখানে থাকা একটা গাড়িকে জোরে ধাক্কা দিয়ে দেয়, আর এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, আর এই জন্যে সবাইকে আবার নতুন করে খাবার দেওয়া হয়। এদিকে পুলিশ স্টেশনে হিসিকের কাছে কল আসে যে ওই দিন প্লেনের মধ্যে ড্রাগসের কারণে একটি মেয়ের মৃত্যু হয়েছিল। হিসিক ইনভেস্টিগেট করার জন্য মেয়েটির বাড়ি পৌঁছে যায়, যেখানে ও একটি মাস্ক দেখতে পায়, আর ওই মাস্কটি নিয়ে হিসিক ল্যাবে পৌঁছে যায়। ল্যাবে পরীক্ষা করার পর ওরা জানতে পারে যে এই মাস্কটি মিল্ক টাইপের কিছুতে মিক্স করা হয়। আমরা হিসিককে দেখি, যে কিনা নামসুনকে খুঁজতে খুঁজতে ওর সেই টেন্টের মধ্যে পৌঁছে যায়, যেখানে গিয়ে দেখতে পায় যে নামসুন তো ওখানে ছিল না। হিসিক মনে মনে ভাবতে থাকে যে এই মেয়েটাকে নিয়ে আমি এত চিন্তা কেন করছি, আর তখন ও ভাবে যে হয়তো আমি একজন পুলিশ অফিসার, তাই জন্যেই চিন্তা করাটা স্বাভাবিক। তখন ওর কাছে একটি কল আসে, যেখানে ওকে জানানো হয় যে 20টি মেয়ের মিসিং রিপোর্ট তোমাকে দেওয়া হয়েছে। সেই মিসিং রিপোর্টের মধ্যে ও নামসুনের পরিবারের জায়গায় ওর মাকেও দেখতে পায়, যেখানে নামসুনের মতো ওর মায়েরও পাওয়ার রয়েছে। তখন তো ও ভাবতে থাকে যে নামসুন ওকে বলেছিল যে ও ছোটোবেলায় হারিয়ে গিয়েছিল, আর তার মায়েরও একই কথা, আর তার মায়ের কাছেও সেম পাওয়ার রয়েছে। তাই জন্যে হিসিক কনফার্ম হয়ে যায় যে এটা ওরই মা। নামসুন বন্ধুদের সাথে রাস্তা দিয়ে যাচ্ছে, আরও অনেক দূর থেকেই দেখতে পেয়ে যায় যে ওদের টেন্টগুলো কেউ নষ্ট করে ফেলছে। এরপর আমরা দেখি যে নামসুন সেখানে দ্রুত পৌঁছে যায়, আর ওখানে পৌঁছে গিয়ে ওই লোকগুলোর সাথে ও মারপিট করতে থাকে। নামসুনের সামনে কেউ টিকতে পারছিল না, আর আমরা দেখি যে এই লোকগুলোকে রিহাবা পাঠিয়েছে, আর রিহাবা সেখানেই দাঁড়িয়ে ওগুলো দেখছে। পুলিশের কাছেও খবর চলে আসে যে এখানে একরকম ঝামেলা হচ্ছে। তখন হিসিক সেখানে পৌঁছে গিয়ে সব কিছু দেখতে পায়, যেটা দেখে অবাক হয়ে যায়। মার খাওয়ার পর লোকগুলো ওখান থেকে পালিয়ে যায়। তারপর আমরা দেখি যে নামসুনের বন্ধুরা মন খারাপ করে বসে থাকে। তারা বলতে থাকে, আমরা এখান থেকে চলে যাব, তুমি আমাদের জন্য অনেক করেছো। কিন্তু নামসুন বলে যে আমিও তোমাদের সাথে যাব। এখন আমরা দেখতে পাই যে হিসিক নামসুনকে থামিয়ে বলে যে তুমি ওদের সাথে কেন যাবে, তুমি আমার সাথে চলো। এরপর আমরা দেখি হিসিক নামসুনকে নিজের বাড়িতে নিয়ে আসে, আর এসে ওকে বলতে থাকে তুমি ফ্রেশ হয়ে নাও, আর আমাকে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। এরপর ও পেছন ঘুরে দেখে যে সেখানে নামসুন নেই, কারণ সে চান করতে চলে গিয়েছে। হিসিক বলে যে এই মেয়েটা কখনো পুরো কথা কেন শোনে না। এরপর আমরা দেখি নামসুনের মাকে হিসিক ফোন করেছে, আর ফোন করে জানায় যে ওর মেয়েকে পেয়ে গিয়েছে। হাওয়ান হিসিককে জিজ্ঞাসা করে যে আমার মেয়ে এখন কোথায় আছে, আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। যেটাতে হিসিক জানায় যে ও এখন বাথরুমে গিয়েছে, আর সে অনেক ক্লান্ত, আমি আপনার সাথে কাল ওর দেখা করিয়ে দেব। পরের দিন নামসুন রেডি হয়ে যায় ওর মায়ের সাথে দেখা করার জন্যে, আর তারপরেই ও মায়ের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। হিসিক বাথরুমে
মুখ ধুচ্ছিল, আর তখনই ওর কাছে ওর স্যারের কল আসে, যার সাথে কথা বলতে বলতে হিসিক সেই মাস্কের মধ্যে ওর জলহাতড়ি দেয় এবং ও দেখতে পায় যে এই মাস্কের মধ্যে কোনো গণ্ডগোল রয়েছে। এদিকে নামসুনের মা গাড়িতে করে নামসুনের সাথে দেখা করতে যাচ্ছিল, আর তখনই রাস্তার মধ্যে থাকা একটি বড় বিল্ডিংয়ে আগুন লেগে যায়, আর সেখানে হইচই পড়ে যায়। সেখানে দুটো বাচ্চা আটকে রয়ে যায়, যেটা নামসুন দেখতে পায়। আর নামসুন গিয়ে নিজের পাওয়ার ব্যবহার করে সেই বিল্ডিংয়ের ওপরে উঠে সেই বাচ্চাগুলোকে বাঁচিয়ে নেয়। আর এদিকে তো ওর মা রোডের মধ্যে থাকা সমস্ত গাড়িগুলিকে সরাচ্ছিল, কারণ অ্যাম্বুলেন্স আর ফায়ার ব্রিগেড যাওয়ার জন্যে। তারপরেই নামসুন যখন আবার ওপরে উঠে যায় বাকিদের বাঁচানোর জন্য, তখন হাওয়ানও ওখানে পৌঁছে যায় এবং ওখানে ওরা একে অপরকে দেখতে পায়। তখন নামসুনের মা নামসুনকে নামসুন বলে ডাকে, যেটা দেখে ও বুঝতে পেরে যায় যে এটাই ওর মা। আর তারপরেই হাওয়ান ওকে হাত দিয়ে ডাকতে থাকে, আর তখনই একটা ব্লাস্টের ফলে নামসুন ছিটকে পড়ে যায়, আর হাওয়ানোকে লাফ দিয়ে জড়িয়ে ধরে ফেলে। ব্লাস্টের পর হাওয়ান নামসুনকে বাঁচিয়ে নেয়। তারপর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। হাওয়ান নামসুনকে গাড়ির মধ্যে নিয়ে যায় আর ওকে জানায় যে আমি তোমার মা। এটা বলে নামসুনের চেহারা পরিষ্কার করতে থাকে। তখন নামসুন বলে যে আমি বড় হয়ে গিয়েছি, আমায় এটা দাও, আমি নিজে পরিষ্কার করে নেব। হাওয়ান জানে যে তুমি এখনও আমার জন্যে সেই 5 বছরের নামসুনই রয়েছো। হাওয়ান নামসুনকে বলে যে তুমি আজকে অনেক ভালো কাজ করেছো, তোমার পালন পোষণ কে করেছে? তখন নামসুন জানায় যে আমার মঙ্গলিয়ার পরিবার আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। তখন হাওয়ান জানায় যে আমি ওদের ধন্যবাদ জানাতে চাই, আমি ওদের এখানে নিয়ে আসব। তখন নামসুন জানায় যে ওরা এখানে আসতে পারবে না, কারণ ওরা যদি এখানে চলে আসে তাহলে ওখানে পালিত পশুদের খেয়াল কে রাখবে। যদি তুমি ওদের সাহায্য করতেই চাও তাহলে ওদের জন্য একটা ঘর বানিয়ে দাও। তখন হাওয়ান জানায় যে আমি ওদের জন্য একটা বড় বিল্ডিং বানিয়ে দেব। আর তোমার কে কে হেল্প করেছে? যেটা শুনে নামসুন এক এক করে সবাইকার নাম বলতে থাকে। এরপর আমরা নামসুনের বন্ধুদের দেখি, যারা কিনা প্ল্যান করছিল যে এরপর ওরা কি করবে। আর তখনই ওখানে নামসুনের মা চলে আসে আর ওদের জানায় যে আমি নামসুনের মা। আর তারপরে ওদের দুজনকে পয়সা ভর্তি দুটো সুটকেস ধরিয়ে দিয়ে বলে যে এটা দিয়ে তোমরা তোমাদের যাবতীয় দরকারি জিনিস কাপড় চোপড় কিনে ফেলো আর খাবার খাও। আর রাতের বেলায় গংজু হোটেলে থেকে যেও, ওটা আমার হোটেল, তাই জন্যে তোমাদের কোনো পয়সা দেওয়ার দরকার নেই। আমার ড্রাইভার তোমাদের আনতে চলে আসবে। প্রথমে এই টাকাগুলো দিয়ে নিজেদের জন্য একটা ঘর বানিয়ে নিও, বেকার খরচা করো না, কোনো রকম অসুবিধা হলে আমাকে কল করো। এটা বলে ওদেরকে হাওয়ান ওর ভিজিটিং কার্ডটি দিয়ে দেয়। এরপর আমরা নামসুনকে ওর বাড়িতে দেখি, যেখানে ওর দিদিমার সাথে ওর দেখা হয়। আর ওর দিদিমা ওকে জড়িয়ে ধরে আর ওকে বলে যে ভালোই হয়েছে তুই আমার মতো হয়েছিস, তোর মায়ের মতন না। কারণ আমি শুনেছি যে তুই ওই বিল্ডিংয়ে গিয়েছিলিস যেখানে আগুন লেগে গিয়েছিল আর অনেক বাচ্চাদের বাঁচিয়েছিস। আর তারপরে নামসুনকে বলে যে যা নিজের রুমে গিয়ে আগে স্নান করে নে। এরপর আমরা হিসিককে দেখি, যে কিনা বাকি অফিসার্সদের সাথে সেই মাস্কটির ব্যাপারে কথা বলছিল, যেখানে ও জানায় যে এই মাস্কটির ওপর জল পড়লে তখন এটি পুরোপুরি গলে যায় আর তারপরে শুকনো করে এটা পাউডারে পরিণত করা হয়। আর তখনই ওর কাছে হাওয়ানের ফোন আসে। হাওয়ান জানায় যে তুমি আমার মেয়ের অনেক সাহায্য করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। হিসিক জানায় যে ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, এটা তো আমার কাজ। আর নামসুনের কিছু জিনিস আমার বাড়িতে রয়েছে যেটা আমি কাল গিয়ে দিয়ে আসব। তখন হাওয়ান জানায় যে কোনো প্রয়োজন নেই, আমি নিজেই আপনার বাড়ি গিয়ে ওটা নিয়ে নেব। হিসিক বলে ঠিক আছে, আর এটা বলে ও ফোন কেটে দেয়। হিসিক পেছন ঘুরে দেখে যে একজন অফিসার ওই ড্রাগটি একটু চেখে ফেলেছে। তখন হিসিক বলে যে তাড়াতাড়ি এটা মুখ থেকে বের করে ফেলে দাও, আমরা জানি না যে এই ড্রাগটা কতটা পাওয়ারফুল, তুমি বাচ্চাদের মতো কেন ব্যবহার করছো? তখন অফিসার জানায় যে আমার মনে হয়েছিল যে হয়তো এটা ড্রাগ হবে না। এরপর আমরা নামসুনকে দেখি, যেখানে ওর বাবা ওর সাথে দেখা করতে আসে, যেখানে নামসুনকে দেখে ওর বাবা ইমোশন হয়ে পড়ে। নামসুন দেখে বলে যে আপনি তো ওই ফটোগ্রাফার। তখন ওর বাবা জানায় যে হ্যাঁ আমি তোমার বাবা,
যখন আমি তোমায় প্রথমবার দেখেছিলাম তখনই বুঝতে পেরে গিয়েছিলাম যে তুমি আমার মেয়ে। এরপর ওরা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। তারপর ওর বাবা ওর ভাই নামিনের সাথে ওর দেখা করিয়ে বলে যে এটা তোমার যমজ ভাই নামিন। আর তারপরে ওরা দুজনে আবার হাগ করে। তখন নামিন জানায় যে যখন আমি প্রথমবার রিহাবার সাথে দেখা করেছিলাম তখন আমি বুঝে গিয়েছিলাম যে এটা আমার দিদি হতে পারে না, কিন্তু তোমার সাথে দেখা করার পর আমার মনে হচ্ছে যে হ্যাঁ তুমিই আমার দিদি। তারপর নামিনদের জিজ্ঞাসা করে যে ওই নকল নামসুন অর্থাৎ রিহাবা কোথায়। এরপর আমরা রিহাবাকে দেখি যে কিনা একটি হোটেলে রয়েছে। আমরা নামসুনকে নিজের রুমে দেখি যেখানে ওর মা ওর সাথে দেখা করতে আসে। আর হাওয়ান দেখে যে নামসুনের পায়ে ঠিক ওই জায়গাটায় সেই চিহ্নটা রয়েছে যেখানে ওর বাবা বলেছিল। এরপর হাওয়ান নামসুনের কাছে ক্ষমা চায় আর বলে যে আমি তোমায় প্রোটেক্ট করতে পারিনি। তখন নামসুন বলে যে দুঃখ পেও না, আমি অনেক স্ট্রং, আর তাছাড়া আমি নিজের পাওয়ার ব্যবহার করেই এখনও অবধি এখানে পৌঁছেছি। তাই জন্যে আমি তোমাকে নিয়ে খুব গর্ববোধ করছি, কারণ তুমি তোমার পাওয়ার ভালো কাজে ব্যবহার করেছো আর ভবিষ্যতেও ঠিক এভাবেই করো। তারপর হাওয়ান ওকে জানায় যে এই শক্তি আমাদের কাছে জন্ম থেকেই আসে, কারণ এটা আমাদের বংশগতভাবে আমরা পেয়ে থাকি। আর যদি এই শক্তি আমরা কোনো খারাপ কাজে ব্যবহার করি তাহলে এই শক্তি আর থাকবে না। আর তোমার কাছে এই শক্তি এখনো পর্যন্ত আছে, তার মানে তুমি সৎ পথে চলছো। এর জন্য আমি খুব খুশি। নামসুন বলে যে আমি ভালো কাজই করব, এটা আমার প্রমিস। এরপর হাওয়ান ওখান থেকে চলে গেলে নামসুন ওর মঙ্গোলিয়ার পরিবারকে ফোন করে জানায় যে ও ওর পরিবারকে পেয়ে গিয়েছে। এরপর আমরা হাওয়ানের মাকে দেখতে পাই যে কিনা ও হাওয়ানের ভাইকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। ডাক্তারকে জানায় যে 2-3 দিন ধরে আমার ছেলে খুব উইক, ও ঠিকভাবে চলাফেরা করতে পারছে না। ডাক্তার যা যা চিকিৎসা করা দরকার তাই করুন। তখন ডাক্তার বলে যে সমস্ত চিকিৎসা একসাথে করা ঠিক না, তবে আমি এনার জন্য পারফেক্ট ঔষধ বানিয়ে দেব। তারপর ডাক্তার হাওয়ানের মায়ের পালস চেক করে আর ডাক্তার বুঝতে পারে যে এনার কাছে তো অনেক এনার্জি রয়েছে। তখন ডাক্তার হাওয়ানের মাকে জানায় যে এরকম পালস ডাক্তার এই প্রথম দেখলো যার মধ্যে অনেক এনার্জি রয়েছে। তখন হাওয়ানের মা জানায় যে ওদের বংশে সমস্ত মেয়েরা এরকমই শক্তিশালী আর ছেলেরা সমস্ত এরকম উইক। এরপরে হাওয়ানের মা হাওয়ানের ভাইকে নিয়ে বেরিয়ে আসে। তখন হাওয়ানের ভাই ওর মাকে বলে যে আমি ঠিকভাবে চলতে পারছি না, আমার খুব দুর্বল মনে হচ্ছে, তুমি কি আমায় তুলে নিয়ে যেতে পারবে? তারপরে হাওয়ানের মা ওকে কাঁধে তুলে নেয়। এরপর নামসুন ওর পুরো ফ্যামিলির সাথে ডিনার করছে। তখন নামসুন সবাইকে সেই সোনার লাঠিটি দেখায়, যেটা দেখে হাওয়ান জানায় যে আমি এটা তোমাকে তোমার 5 বছর জন্মদিনে গিফট করেছিলাম। তখন নামসুন জানায় যে আচ্ছা, তাই জন্যই এটা আমার কাছে রয়েছে। এরপর খাওয়ার টেবিলে সব খাবার নিয়ে এলে হাওয়ান জানায় যে আমি সেই সব কিছুই বানিয়েছি যেগুলি তুমি 5 বছর বয়সে পছন্দ করতে। এরপর ওরা সবাই মিলে ডিনার করে আর পুরনো দিনের কথা মনে করতে থাকে। এরপর হাওয়ান একটি জায়গাতে গল্ফ খেলছে আর ওখানে ওর ফোনে ড্রাগ রিলেটেড মেসেজ আসে, যেখানে লেখা থাকে যে কুরিয়ার কোম্পানি ডুগো থেকে ড্রাগ সাপ্লাই করা হয়। যেটা দেখে ওর মনে পড়ে যায় যে ওই কোম্পানির মালিকের সাথে ওর পার্টির মধ্যে দেখা হয়েছিল। আমরা ভিলেনকে দেখি যে কিনা কোম্পানির ব্যাপারে সবাইকে জানাচ্ছে। এরপর আমরা পুলিশ স্টেশনে হিসিকের ফ্রেন্ডকে দেখি, যার ওপর ড্রাগসের প্রভাব দেখানো শুরু করে দিয়েছে। আর ও কম্পিউটারের মধ্যে যখন কাজ করছিল তখন কম্পিউটারের সমস্ত লেখা উল্টে পাল্টে যাচ্ছিল। এরপর আমরা ভিলেন অর্থাৎ সিইওকে দেখি, যে কিনা তার এমপ্লয়ীদের এটা জানায় যে আমরা যদি আমাদের কোম্পানিতে মেয়েদের কাজে রাখি তাহলে আমাদের কাজের অনেক প্রশংসা হবে। আর আমি দেখেছি যে অনেক মহিলা আছে যারা পুরুষের থেকেও স্ট্রং হয়, আর এরকম একজনকে তো আমি নিজের চোখে দেখেছি। এখানেও নামসুনের কথা বলছে। এরপর আমরা হিসিককে দেখি নামসুনের সাথে ফোনে কথা বলতে। নামসুন বলে যে তুমি আমাকে আমার মায়ের সাথে দেখা করিয়েছো, তার জন্যে অনেক ধন্যবাদ। আর তোমার মনে আছে তুমি যে পাসপোর্টের ছবি তোলার জন্যে আমাকে যে স্টুডিওর কথা বলেছিলে ওই স্টুডিওর মালিক আমার বাবা। তখন হিসিক বলে যে এটা তো ভালো খবর। তখন নামসুন বলে যে থ্যাংক ইউ ঝিকঝিক। হিসিক বলে যে তুমি আমার নাম কবে ভুল নেওয়া বন্ধ করবে? তুমি যখনই আমাকে ঝিকঝিক বলো যেন মনে হয় আমি কোনো সমস্যা। নামসুন বলে যে তুমি সমস্যা কি করে হবে, তোমার সাথে কথা বলতে ভালো লাগে ঝিকঝিক। তারপর নামসুন ওকে খাবারের জন্য ইনভাইট করে।
এরপর নামসুনকে আমরা ওর বন্ধুদের সাথে দেখি, যেখানে নামসুন ওদের জিজ্ঞাসা করে যে এবার তোমরা কি করবে। তখন ওর বন্ধু জানায় যে আমি তো কাজ করব, আর সেই শোতে তুমি কাজ করেছিলে, সেই শোতে আমি এখন একটা রোল পেয়ে গিয়েছি। নামসুন বলে যে এটা তো খুব ভালো খবর, তাছাড়া তুমি কি রোল পেয়েছো? তখন আমরা দেখি যে ওর বন্ধু একটি টার্জেনের রোল পেয়েছে, যার ডায়লগ শুধুমাত্র চিৎকার করা। আর তখন ওই ড্রামার মেন লিড বলে যে এই রোগা পাতলা ছেলেটাকে এখানে কে নিয়ে এসেছে, এর থেকে তো ভালো আমিই পারতাম। যেটা শুনে নামসুন ওর কাছে গিয়ে বলে যে ও তোমার থেকে অনেক ভালো করছে, যদি তোমার মনে হয় যে তুমি টার্জেনের রোল ওর থেকে ভালো প্লে করতে পারবে তাহলে আমাকে এক্ষুনি চিৎকার করে শোনাও। তখন ওই ড্রামার মেন লিড জোর করে চিৎকার করতে যায়, কিন্তু ওর চিৎকারের আওয়াজ শুনে মনে হচ্ছিল যেন ও কাঁদছে। এরপরে আমরা জেলের মধ্যে দেখি সেই লোকটিকে যাকে হিসিক অ্যারেস্ট করেছিল। ওর কাছে একজন এসে দেখা করে আর ওকে একটি মাস্ক দিয়ে চলে যায়। এরপর আমরা হিসিককে দেখি, যাকে ওর মা কল করে জানায় যে ও আজকে ওর সাথে দেখা করার জন্য আসবে। তারপর আমরা হিসিককে ওর বাড়িতে দেখি, যেখানে হাওয়ান ওর সাথে দেখা করতে আসে। তখন হাওয়ান জানায় যে আমি নামসুনের মা, তুমি ওকে অনেক সাহায্য করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। হিসিক জানায় তার কোনো দরকার নেই। এরপরে ও নামসুনের জিনিসপত্র বাইরে নিয়ে আসে। তারপরে হাওয়ান হিসিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি চাও? তুমি আমার মেয়ের অনেক সাহায্য করেছো, তাই জন্য আমি তোমায় কিছু দিতে চাই। যেটাতে হিসিক বলে যে আমার কিছু চাই না। নামসুনের মা জানায় যে তুমি কিছু তো চাইবে। তখন হিসিক জানায় যে গত 2 দিন ধরে আমি একটি গোপন ড্রাগস রিলেটেড কেসের ওপর কাজ করছি, কিন্তু এখনও জানতে পারছি না যে এটা কার কাজ। যেটা শুনে হাওয়ান জানায় যে আমি আশা করি তুমি ওই কেসটি তাড়াতাড়ি সলভ করতে পারবে। এরপর হাওয়ান হিসিককে একটি প্যাকেট দেয়, যেটা হিসিক নিচ্ছিল না, কিন্তু তারপরেও নামসুনের মা ওকে জোর করে দিতে চাচ্ছিল। আর তখনই ওখানে হিসিকের মা চলে আসে, আর ও হিসিককে নামসুনের মায়ের সাথে দেখে ভাবে যে ওদের দুজনের মধ্যে চক্কর চলছে। যেটা দেখে হিসিকের মা হিসিককে মারতে লাগে আর বলে যে তুমি আমার বয়সী মেয়ের সাথে কি করে থাকতে পারো, আর যদি তুমি এসবই করতে তাহলে তুমি পুলিশ অফিসার কেন হয়েছো? তখন নামসুনের মা জানায় যে আপনার কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তারপরে নামসুনের মা নামসুনের জিনিসপত্রগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। হিসিকের মা তখন সেই প্যাকেটটি খুলে দেখে যে তার ভেতর অনেক বড় অ্যামাউন্টের চেক রয়েছে। এরপর আমরা নামসুনকে দেখি, যেখানে ওর লুক পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, যাকে দেখে নামসুনের মা বলে যে তুমি খুব সুন্দর দেখতে লাগছো। ওরা দুজনে এক জায়গায় বসে কথা বলতে থাকে। নামসুনের মা ওকে জিজ্ঞেস করে যে এবার তুমি কি করতে চাও? আমার মনে হয় তোমার কলেজ শেষ করা উচিত। তখন নামসুন বলে যে আমি পড়তে চাই না, আমার পড়ায় মন বসে না। তখন হাওয়ান জানায় যে তুমি তো পুরো আমার মতনই, আমারও পড়তে ইচ্ছে করতো না, কিন্তু তোমাকে তো পড়তে হবে, কারণ আমার পর আমার কোম্পানিতে তুমিই থাকবে। কিন্তু নামসুন জানায় যে আমি কোম্পানি সামলাতে চাই না। ও জানায় যে আমি শুধু মানুষের সাহায্য করতে চাই। তখনই ওখানে নামসুনের ফোনে হিসিকের কল আসে, ওকে খাবারের জন্য ইনভাইট করে। যেটা শুনে নামসুনের মা বলে যে তোমার কি ডেট আছে? তখন নামসুন বলে যে এটা একটা ডেট না, আমরা শুধু খাবার খেতে যাচ্ছি। তখন নামসুনের মা জানায় যে এটাকেই ডেট বলে। এরপর আমরা হিসিককে দেখি, ও একটা রেস্টুরেন্টে বসে আছে, আর ওখানে নামসুন চলে আসে, যাকে দেখে হিসিক একেবারে দেখতেই থাকে ওর দিকে। এরপর হিসিক নামসুনকে জানায় যে আমি 2-3 দিনের জন্য পুলিশ স্টেশনে যাব না, কারণ আমি একটি আন্ডারকভার মিশনের জন্য যাচ্ছি। যেটাতে নামসুন জানায় যে আমিও যাব, কারণ আমি শুনেছি যে তুমি ভালো কাজ করো, আর আমিও তোমার সাথে থেকে সৎ কাজ করতে চাই। তখন হিসিক বলে যে আমি কোনো পিকনিকে যাচ্ছি না যে তোমাকে আমার সাথে নিয়ে যাব। তখন নামসুন বলে যে তুমি তো জানো যে আমি কত শক্তিশালী। এটা বলে ও ওর হাতে থাকা চামচটি এক আঙুল দিয়ে বাঁকিয়ে দেয়। যেটা দেখে হিসিক ভাবতে থাকে যে কথাটা তো ঠিকই, তাই জন্যে ও নামসুনকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা ওদের দুজনকে সেই কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে দেখি, আর ওই কোম্পানির মধ্যে আমরা রিহাওয়াকেও দেখতে পাই, যে কিনা ওখানে লুকিয়ে কাজ করছে। তারপরে আমরা দেখি যে ওরা ইন্টারভিউতে সাকসেসফুল হয়ে যায় আর চাকরিটিও ওরা পেয়ে যায়। এখানে আমরা নামসুন আর হিসিককে দেখি। নামসুন ওর পাওয়ারটিকে ব্যবহার করে খুব সহজেই গোডাউনের দরজাটি খুলে ফেলে এবং ভেতরে গিয়ে আবার সেটা লাগিয়ে দেয়। নামসুনের শক্তি দেখে হিসিক অবাক হয়ে যায়, আর তারপরে ওরা দুজনে গোডাউনটির ভেতরে গিয়ে সেই মাস্কের স্যাম্পল খুঁজতে থাকে, যেটার মাধ্যমে ওরা ড্রাগস সাপ্লাই করছিল।
ফাইনালি ওরা সেই বক্সটা পেয়ে যায়, যার মধ্যে সেই মাস্কটি রাখা হয়েছিল। হিসিক ওর মধ্য থেকে কিছু মাস্ক নিয়ে নেয়, আর তারপরে নামসুন ওই বক্সটি ওপরে আবার রাখতে যাচ্ছিল, তখনই ওর পা স্লিপ হয়ে যায়, যার ফলে ও পড়ে যাচ্ছিল। আর তখনই ওকে হিসিক ধরে ফেলে, আর ওকে ধরতে যাওয়ার সময় হিসিকের পায়ে আঘাত লেগে যায়। নামসুন ওকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো। হিসিক জানায় যে ও ঠিক আছে, কিন্তু নামসুন ওর আঘাতটি দেখে ফেলে। এদিকে বাইরে ওদের ফ্রেন্ড ওদের জন্য গাড়ির মধ্যে অপেক্ষা করে, আর তখনই ও বাইরে দেখে যে হিসিক নামসুনকে কোলে করে নিয়ে আসছে, যেটা দেখে ও বলে যে আমি তো আগেই বলেছিলাম যে নামসুনকে নিজের সাথে নিয়ে যেও না। কিন্তু যখন ও ভালো করে দেখে যে নামসুন নয়, বরং হিসিককে নামসুন কোলে করে নিয়ে আসছে, যেটা দেখে ও অবাক হয়ে যায়। আর এদিকে হিসিক ও নামসুনের কাণ্ড দেখে অবাক হতে থাকে। এরপরে আমরা সিইওকে ওয়ার্কআউট করতে দেখি। ওয়ার্কআউট করার পরে ও একটি বোতল থেকে নীল রঙের কিছু জিনিস পান করতে থাকে, যেটা পান করার পরে ওর শিরাগুলো নীল রঙের হয়ে যায়। এরপরে আমরা হাওয়ানকে দেখি, যেখানে ওর কাছে এয়ারপোর্টে যাওয়ার জন্য একটি মেসেজ আসে, আর তখনই হাওয়ান এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তখন মাঝ রাস্তায় ওকে একজন আটকে নেয়। আসলে এই লোকটি সেই লোকটিই ছিল যে কিনা হাওয়ানকে অ্যাপুলেন্টের কার্ড দিয়েছিল। হাওয়ান ওকে জিজ্ঞাসা করে যে তুমি তো সেই ব্যক্তি যে আমাকে কার্ড দিয়েছিলে। লোকটি জানায় যে হ্যাঁ, আর তারপরে ও হাওয়ানকে অন্য আরেকজনের সাথে দেখা করার জন্য নিয়ে যায়। হাওয়ানকে যার সাথে ও দেখা করাতে নিয়ে গিয়েছিল সে আসলে অকুলেন্টের চেয়ারম্যান হাওয়ানকে জানায় যে আমি শুনেছি তোমার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, তাহলে তুমি আমাদের সাথে হাত কেন মেলাচ্ছ না? কারণ আমাদের দুজনেরই উদ্দেশ্য একই, আমরা দুজনেই সমাজ থেকে অপরাধকে মুছে ফেলতে চাই। যেটা শুনে হাওয়ান খুশি হয়ে যায় আর ওনার সাথে হাত মিলিয়ে নেয়, এবং ওকে জানায় যে ফাইনালি আমি এমন কাউকে পেয়েছি যে কিনা আমার মতো। এরপরে আমরা নামসুনকে হিসিকের সাথে দেখি, যেখানে নামসুন বাড়ি যাওয়ার জন্য বলছিল, আর হিসিক অনেক রাত হয়ে যাওয়ার ফলে নামসুনকে বাড়ি পৌঁছে দিতে চাইছিল। তখন নামসুন জানায় যে তার কোনো দরকার নেই, তুমি তো খুব ভালো করেই জানো যে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। যেটা শুনে ওরা দুজনেই একে অপরের দিকে দেখে স্মাইল করতে থাকে, আর তারপরে নামসুন ওর বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে নামসুন ওর কেপপের ডায়েরিটি দেখতে থাকে, আর ডায়েরিটি দেখে ও বলতে থাকে যে আমি তোমাদের খুব বেশি পছন্দ করি, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে তোমাদের জায়গাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আর তখনই ওর ফোনে হিসিকের মেসেজ আসে, যাতে লেখা থাকে যে ঘুমানোর আগে নিজের হাত ভালো করে ধুয়ে নিও, কারণ ওর মধ্যে ড্রাগস থাকতে পারে। আর ওর মেসেজ দেখে নামসুন খুশি হতে থাকে আর বলে যে আমি এবার বুঝতে পারছি যে আমার মনে তোমাদের জায়গাটা কেন কম হয়ে যাচ্ছে, কারণ আমার মনে অন্য কেউ ধীরে ধীরে জায়গা তৈরি করে ফেলছে। পরের সিনে আমরা দেখি যে জিউনের কাছে একটি ছেলের কল আসে, এবং সে জানায় যে সে রিহাবাকে ডুগো কোম্পানিতে একটি জব করতে দেখে। আর তখনই ওর কাছে রিহাবা পৌঁছে যায় আর ওকে বলে যে যদি তুমি কলটা এখানেই ডিসকানেক্ট না করো তাহলে আমি তোমার এমন অবস্থা করব যেটা কিনা তুমি কল্পনাও করতে পারবে না। যেটা শুনে ছেলেটি ভয়ে কলটি ডিসকানেক্ট করে দেয়। আমরা নামসুনকে দেখি, যে কিনা ডুগো কোম্পানিতে কাজ করার জন্য পৌঁছে যায়, আর তখনই হিসিকের কাছে জিউনের কল আসে, আর হিসিককে ও জানিয়ে দেয় যে ডুগো কোম্পানিতে রিহাবা কাজ করছে। এরপরে আমরা রিহাবাকে দেখি, যে কিনা ওর লোকেদের জানায় যে এখানে নামসুন কাজ করতে এসেছে। যেটা শুনে লোকটি জানায় যে নামসুনের কাজ করার কি দরকার আছে, ওর কাছে তো অনেক টাকা রয়েছে। তখন রিহাবা লোকটিকে জানায় যে এখানে একটি ছেলে জানতে পেরে গিয়েছে যে আমি এখানে কাজ করছি। তখন লোকটি বলে যে তুমি নিজেও মরবে আর আমাকেও মারবে, কিন্তু রিহাবা জানায় যে এটা কোনোদিনও হবে না, কারণ আমি সবাইকেই এক এক করে মেরে ফেলবো, আর যার শুরুটা হবে নামসুনের থেকে। নামসুন নিজের শক্তি ইউজ করে এক এক করে সমস্ত বক্সগুলোকে উঠে লোড করতে থাকে, আর নামসুনের বস ওর শক্তি দেখে অবাক হতে থাকে। ও নামসুনকে জিজ্ঞাসা করে যে তুমি এত পাওয়ারফুল কি করে, তুমি আসলে মঙ্গোলিয়াতে কি এমন খেতে যার জন্যে তুমি এত স্ট্রং? আর তখনই নামসুন মজায় মজায় এটা বলে দেয় যে আমি এখানে রোজ ডিম আর চিকেন খেতাম, কিন্তু সেটা ফ্রাই করে নয় বরং কাঁচা খেতাম।
যেটা শুনে ওর বস বলে যে আমিও তোমার মতো স্ট্রং হতে চাই, তুমি আমাকে তোমার বন্ধু বানিয়ে নাও। এরপর আমরা হাওয়ানকে ওর কোম্পানিতে দেখি, যেখানে ওর সাথে দেখা করার জন্য একটি মহিলা আসে যার নাম কিম। কিম একটি টেবিলের মধ্যে ডায়মন্ড রাখে, যেটা কিনা 5 মিলিয়ন ওয়ান। আর কিম এই আংটিটির বদলে হাওয়ানের কাছ থেকে 2 মিলিয়ন ওয়ান নিতে চায়। যেটা দেখে হাওয়ান ওকে জিজ্ঞাসা করে যে প্রথমে তুমি এটা বলো যে তুমি এত টাকা কিসের জন্য চাও, আর এটা বলো না যে তুমি এটা ড্রাগস কেনার জন্য নিচ্ছ। আর তখন কিম হাওয়ানের কাছে একটি ভিজিটিং কার্ড রাখে, আর এই সিনটি এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা হিসিকে নামসুনের সাথে কথা বলতে দেখি, যেখানে হিসিক ওকে জানায় যে এখানে রিহাবাও কাজ করছে। যেটা শুনে নামসুন বলে যে এটা তো খুব ভালো কথা, আর আমি রিহাবার সাথে দেখা করার জন্য খুব এক্সাইটেড। যেটা শুনে হিসিক জানায় যে এরকম ভুল কখনো করো না, ও একজন ক্রিমিনাল যার কিনা এই মুহূর্তে জেলে থাকার কথা। নামসুন জানায় যে এরকম হলে তো আমার মা খুব দুঃখ পাবে, কারণ আমার মায়ের কথা হচ্ছে কোনো ব্যক্তি প্রথম থেকে খারাপ হয় না, যদি সেই মানুষটিকে খুব ভালোভাবে বোঝানো হয় তাহলে সে বুঝতে পারবে। এরপর আমরা ফরেনসিক টিমের সবাইকে দেখি, যারা কিনা সেই মাস্কটি পরীক্ষা করছিল। মাস্কটি দেখে ওরা বুঝতে পারে যে এই মাস্কের মধ্যে কোনো রকমের ড্রাগস নেই। যা শুনে হিসিক বলে যে এটা কি করে হতে পারে, যদি মাস্কের মধ্যে ড্রাগস নাই থাকে তাহলে ড্রাগস ইম্পোর্ট কোথা থেকে হচ্ছে। তখন হিসিক ওদের সিইওর ইনফরমেশন বের করার জন্য জানায়। সিইও আগে এত বড়লোক ছিল না, তাহলে এত টাকা ওর কাছে কোথা থেকে আসছে। হিসিক ও নামসুন একটি রেস্টুরেন্টে ডেলিভার করার জন্য যায়। পলিসির অ্যাকর্ডিং সমস্ত জিনিসপত্র রেস্টুরেন্টের বাইরেই রাখার কথা, কিন্তু রেস্টুরেন্টের মালিক ওদের জানায় যে তুমি এই সমস্ত জিনিসপত্র বাইরে রেখে যাচ্ছ কেন, এগুলো তোমাদের ভেতরে রাখা দরকার। তখন নামসুন জিনিসপত্র ওখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। তখন সেটা দেখে রেস্টুরেন্টের মালিক হাসতে থাকে আর ওকে বলে যে একটা মেয়ে কিভাবে এত ভারী জিনিস ক্যারি করতে পারবে। তখন নামসুন এমনভাবে অ্যাক্টিং করে যেন ও এই জিনিসগুলো উঠাতেই পারছিল না, এবং রেস্টুরেন্টের মালিককে বলে যে তাহলে তুমি আমার একটু হেল্প করে দাও। যা শুনে ও জানায় যে আমি কেন করব, এটা তো তোমাদের নিজেদের রেসপন্সিবিলিটি, এটা তোমাদের নিজেদেরই করতে হবে। তারপরেই নামসুন এই সমস্ত জিনিসপত্র রেস্টুরেন্টের ভেতরে নিয়ে আসে, কিন্তু রেস্টুরেন্টের মালিক নামসুনকে জানায় যে তুমি সমস্ত জিনিসপত্র ঠিকমতো রাখছো না। এটা নিয়ে রেস্টুরেন্টের মালিক এবং ঝামেলা শুরু হতে যাচ্ছিল। তখনই হিসিক ওখানে দুজনকে থামিয়ে দেয়, কিন্তু তারপরেও রেস্টুরেন্টের মালিক চুপ করছিল না, আর ও নামসুনের মাথায় হালকা করে থাপকি দিয়ে দেয়। যেটা দেখে নামসুন খুব রেগে যায়, কিন্তু তারপরেও হিসিক ওকে কন্ট্রোল করে ওখান থেকে বাইরে নিয়ে যায়। গাড়ির মধ্যে নামসুন হিসিককে বলে যে তুমি এগিয়ে যাও, আমার কিছু কাজ রয়েছে। এটা বলে নামসুন আবার রেস্টুরেন্টের মধ্যে ফিরে যায় এবং ওখানে গিয়ে একটি টেবিলে বসে যায়। তখন রেস্টুরেন্টের মালিক নামসুনকে বলে যে এখানে তুমি কি করতে এসেছো। তখন নামসুন জানায় যে আমি তো এখানে খাবার খাওয়ার জন্য এসেছি। মালিক ওকে জানায় যে তুমি একা এত বড় টেবিলে কেন বসেছো, তুমি 8 জনের জায়গা ঘেরে বসে আছো, এখানে আরও লোক এসে বসতে পারে, তুমি অন্য কোথাও গিয়ে বসো। কিন্তু নামসুন জানায় যে আমি এখানেই বসবো। তখন রেস্টুরেন্টের মালিক জানায় যে যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে কিছু দেওয়া হবে না, তুমি এখান থেকে চলে যাও। তখন নামসুন জোরে জোরে এটা বলতে থাকে যে তোমার জন্য তো কাস্টমার লক্ষ্মী, আর তোমার ওদেরকে ভালোভাবে সার্ভ করা দরকার, কিন্তু তুমি আমাকে কিভাবে ট্রিট করছো। তখন ওনার বুঝতে পেরে যায় যে নামসুন এখানে আসলে ওর কাছে রিভেঞ্জ নেওয়ার জন্য এসেছে। তাই ও নামসুনকে বলে যে ঠিক আছে, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি, কিন্তু তুমি অন্য কোথাও বসে যাও। কিন্তু নামসুন ওর কোনো কথাই শুনছিল না, এবং ও যে টেবিলটিতে বসেছিল সেই টেবিলটিকে নিজের হাত দিয়ে 2 টুকরো করে দেয় এবং ওকে জিজ্ঞেস করে যে এবার তুমি খুশি তো, কারণ এবার এই টেবিলটি শুধুমাত্র একটি মানুষের বসার জন্যই হয়ে গিয়েছে। নামসুনের পাওয়ার দেখে ওখানে থাকা সমস্ত লোক এবং মালিক খুব ভয় পেয়ে যায়। রেস্টুরেন্টের মালিক ভয়ে নামসুনের জন্য খাবার নিয়ে চলে আসে। তারপরেই নামসুন রেস্টুরেন্টের মালিককে কিছু টাকা দিয়ে দেয় এবং টাকা দিয়ে এটা জানায় যে এই খাবারের টাকা এবং বাকি টাকা দিয়ে তুমি এই টেবিলটি ঠিক করে নাও। এটা বলে নামসুন ওখান থেকে চলে যায়। আমরা হাওয়ানকে একটি লোকের সাথে দেখা করতে দেখি, যে কিনা ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে কনভার্ট করে। লোকটি হাওয়ানকে জানায় যে যদি আপনি ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে কনভার্ট করতে চান তাহলে ওই সমস্ত ব্ল্যাক মানি টাকা দিয়ে আপনার বিল্ডিং বানানো উচিত।
এরপরে আমরা নামসুনের দিদিমাকে দেখি নামসুনের ভাইয়ের রেস্টুরেন্টে আসতে, যেখানে ও শুধুমাত্র ব্যারিস্টারের সাথে দেখা করার জন্য আসে। তখনই ওখানে ব্যারিস্টারের ফোনে ওর মেয়ের ভিডিও কল আসে, যেখানে ব্যারিস্টারের মেয়ে ওকে জানায় যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যার জন্য আমার কিছু টাকার দরকার। যেটা শুনে ব্যারিস্টার ওর মেয়েকে টাকা পাঠিয়ে দেয়। যেটা দেখে গিলজুন ওকে জানায় যে এটা তো গ্যাংনাম পুলিশ স্টেশনের কেস, আমার সাথে ওই পুলিশ স্টেশনের অনেকের সাথে পরিচয়। তারপরে ওরা দুজনে পুলিশ স্টেশনে পৌঁছে যায়, যেখানে গিয়ে ওরা জানতে পারে যে পুলিশ স্টেশনে এরকম কোনো কেস আসেনি। যেটা শুনে ব্যারিস্টার জানায় যে এটা কিভাবে হতে পারে, আমার কাছে তো ভিডিও কল এসেছে। যেটা শুনে পুলিশ ইন্সপেক্টররা জানায় যে আপনার কাছে হয়তো ফেক ভিডিও কল এসেছে, আপনার সাথে স্ক্যাম হয়েছে শুধুমাত্র টাকা নেওয়ার জন্য। যেটা শুনে ব্যারিস্টার স্যাড হয়ে যায়। এরপর আমরা হিসিককে দেখি, যেখানে ওকে জানানো হয় যে একটি মানুষের মৃত্যু হয়ে গিয়েছে শুধুমাত্র এই ড্রাগসের কারণে। হিসিক ডেড বডিটি দেখার জন্য পৌঁছে যায়, যেটা কিনা একটি সুইমিং পুলের সাইডে পড়ে থাকে, আর ওর চারপাশে আরও 5টি ডেড বডি পড়ে থাকে, আর ওদের মারা যাওয়ার কারণটাও সেম এই ড্রাগসের কারণে। এরপরে পুলিশেরা ড্রাগসের সম্পর্কে কিছু সিমটেমের ব্যাপারে জানায়, যার মধ্যে প্রথমে ড্রাগস নেওয়ার পরে প্রচুর পরিমাণে জল তেষ্টা পাবে। এরপর আমরা পুলিশ স্টেশনে হিসিকের বন্ধুকে দেখি, যার ওপরে ড্রাগসের প্রভাব শুরু হয়ে গেছে, কারণ ও বারবার করে প্রচুর পরিমাণে জল খাচ্ছিল। এরপরে আমরা নামসুনকে দেখি, যে কিনা ড্রাগসের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য আবার ওই ওয়্যার হাউসে চলে আসে। আর আমরা সেখানে দেখি যে ওয়্যার হাউসে আগে থেকেই সিইও রয়েছে, যে কিনা নিজের পাওয়ার ব্যবহার করে কিছু করছিল। নামসুন ওকে দেখে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো, তুমি কি করছো? তখনই সিইও নামসুনকে হালকা ধাক্কা দিয়ে দেয়, যার ফলে ও দূরে ছিটকে পড়ে যায়, যার দ্বারা আমরা বুঝতে পারি যে সিইও নামসুনের মতনই পাওয়ারফুল। এরপর আমরা হাওয়ানকে দেখি, যেখানে ও জানতে পারে যে রাশিয়ার মাফিয়া ডুগো কোম্পানির সাথে কাজ করছে। এখনও পর্যন্ত কোরিয়াতেই ওই মাফিয়াটি রয়েছে। তখন ওখানে নামসুন চলে আসে, আর তারপরে মা মেয়ে মিলে কথা বলতে থাকে, যেখানে হাওয়ান জানায় যে আজকাল তো তুমি আমার সাথে দেখাই করো না। তখন নামসুন ওকে সব কিছু জানিয়ে দেয় যে ও হিসিকের সাথে একটি সিক্রেট মিশনে রয়েছে, আর ও ড্রাগসের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। আর স্যাম্পেলের জন্য ওরা কিছু মাস্ক নিয়েছিল, কিন্তু ওই মাস্কের মধ্যে কোনো কিছুই ছিল না। তাই হিসিকের অফিসার ওকে বলে যে ওদের এই কেসটি বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে কিছু না কিছু নিশ্চয়ই আছে, আর আজ আমি ওখানে কিছু আজব দেখেছি। আর তখনই ও হাওয়ানের কম্পিউটারের মধ্যে সিইওর ছবি দেখে ফেলে, আর ওইদিকে পয়েন্ট করে হাওয়ানকে জানায় যে আজকে আমি ওখানে ওকে দেখেছি। তখন হাওয়ান নামসুনকে জানায় যে এই ছেলেটা খুবই ডেঞ্জারাস হতে পারে, তাই জন্য তুমি সাবধান থেকো। এরপর আমরা হিসিককে দেখি, যেখানে ওরা জানতে পারে যে ড্রাগস নেওয়ার পরে খুব বেশি জল তেষ্টা পায়, এবং ওই জল খাওয়ার ফলে ড্রাগসের পাওয়ার আরও বেড়ে যায়। তখন ও দেখে যে ওর সিনিয়র ওখানে অনেক পরিমাণে জল খাচ্ছে, যেটা দেখে হিসিক ওকে জানায় যে আপনার ওপরে ড্রাগসের প্রভাব শুরু হয়ে গিয়েছে। এরপরে আমরা হাওয়ান ও হিসিককে দেখি, যেখানে হাওয়ান জানায় যে তুমি ডুগো কোম্পানির ব্যাপারে খোঁজ করো, আর আমি সিইওর ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। পর আমরা সিইওকে দেখি, যে কিনা নামসুনের ভাইরাল ভিডিওটি দেখছে। নামসুনকে দেখে সিইও ওকে চিনতে পেরে যায় যে এই মেয়েটি সেই মেয়ে যে কিনা নিজের পাওয়ার ব্যবহার করে এরোপ্লেনকে থামিয়েছিল, আর ওকে দেখে একটা স্মাইল করে দেয়। এরপরে আমরা নামসুনকে দেখি, যে কিনা কোম্পানির মধ্যে কাজ করছিল, আর তখনই ওর সাথে শেষমেশ রিহাবার দেখা হয়ে যায়। আর এখানেই আমাদের এপিসোডটি শেষ হয়। থ্যাংক ইউ। পরবর্তী এপিসোড জানার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।